তো দ্বিতীয় দিনের সকালে সব আমরা বেরোচ্ছি, এই যে এখন যাচ্ছি আমরা বোর্ডের দিকে। আজকে আমাদের দ্বিতীয় দিন। এই যে পেছনে দেখতে পাচ্ছি এটা আমাদের রুম। তো আজকে আমরা কোথায় যাবো কাকাই? আজকে আমরা মনে হয় ওই সজনেখালি, দোবাকি, তারপর সে চিড়িয়াখানা আছে, ওইগুলো যাবো। বাঘ দেখার সম্ভাবনা আছে আজকে বাঘ দেখার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, দেখা যায়। বলতে গেলে কত পার্সেন্টেজ আছে? 100-এর মধ্যে আমি 80% হচ্ছে। 80% দেখার না দেখার, না দেখার 80%, 20% দেখা। কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে। বাঘ তো ছেড়ে দিই, কুমির এদিকেই তো হরিণ, কুমির এগুলো আগের বারে এসে দেখেছি, তো দেখা যাক। এইবারে হরিণ আর কুমির যদি বলি পার্সেন্টেজ দিয়ে বলতে, তাহলে সেগুলো কি দেখার কত পার্সেন্ট চান্স আছে? এগুলো 50-50 বলতে পারি। 50 না, এটা 99। এটা 99, এটা আগের বারে দেখেছিল। হ্যাঁ বাবাই কি বলিস? ডাকটা মনে হচ্ছে দেখা যাবে এবার, যেহেতু গরমের ভিতরে এরা সবসময় বেড়ায়, মনে হচ্ছে দেখতে পাবো। আমার তো দেখতে পেলে খুব ভালো। আগের বারের মতো হবে না তো? ওই জঙ্গলের ভেতর তাকাবো, ছোট ছোট বাঘের বাচ্চা বেরিয়ে যাবে। তো চলো বোটে উঠে ভিডিও করা হবে। আর বাঘের বাচ্চা বেরালে আমি দুটো নিয়ে চলে আসবো। হ্যাঁ চলো। দেখুন বন্ধুরা, বাঘ ভেড়াটাকে বাঘ ভেবে নিয়ে ভয়তে পালাচ্ছিল। মিও মিও আওয়াজ তো কত দূর করছিল। দেখুন সকাল সকাল কি সুন্দর রোদের ঝিকিমিকি নদীতে পড়ছে, আর অপরূপ লাগছে দৃশ্যটা। আমাদের দ্বিতীয় দিন যাচ্ছে। কেমন লাগছে? আর আমরা দেখো টাইগার রিসর্ট থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা দেখুন জোয়ার এসে বলে কিরকম হ্যালো, তো আমরা এখন সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। তো চলো এর ভিতরে কি আছে দেখা যায়। এর ভিতরে রয়েছে বলতে গেলে ছোট, এই যে दूसरा भी आगे नीचे सिर्फ बाबू বাবার বন্ধু চলে এসছে। ওমা গো ওমা ওমা গো ওয়াচ টাওয়ারে আছে। হ্যাঁ এটা ওয়াচ টাওয়ারে ওয়াচ করছে। হ্যাঁ বাবা এটা অরিজিনাল না, কার্টুন। चीटिंग करता है तू। अगर हम बाहर लाते ना চলে এসেছি ওনার রাজ্যে, তাই ওনাকেই স্বাগত জানাচ্ছি। বাবাই ওনার রাজ্যে চলে এসেছি, ওকে স্বাগত জানাতে বলছে, বলে জানাও নালে একদম ওইদিকে ঘুরে বল ভাই কামড়ে টামড়ে দিও না, তোমার রাজ্যে চলে এসেছি, পারলে একটু দেখা দিও। এটা বনবিবি পাশে রাখছি, ফোনে দেখ, ফোনে দেখা।
सबसे छोड़ दो बाकी बता दो जोर से और डरो मत ठीक है अरे वो मंगता है पीछे चल তুই বাংলাতেই বল, তুই বাংলাই বল। ও ভাবছে হয়তো হিন্দিতে বলছে, তুই বাংলায় বল। নামটা বলে দাও। বলে দাও বাবা। যেমন ধরুন কুমির উঠে আছে, মনে হলো এটা মরা কিনা, একটু স্টোন ছুঁড়ে মারা, এগুলো কোনোভাবে ডিস্টার্ব তাদের করা যাবে না। তাহলে এবার আস্তে আস্তে যাওয়া যাক, অস্টাওয়াটা দেখে নিই। আমাদের অ্যাকুরিয়ামের মধ্যে আছে, অ্যাকুরিয়ামের মধ্যেও আছে, এখানেও আছে। আমরা দেখুন এই মাথাটা তুলছি এখন, শীতকাল হলে এরা উপরে উঠে আসতো, কিন্তু এখন তো শীতকাল নয়, এই জন্য এখন জলে দেখা যাবে শুধু মাথাটা উপরে উঠে থাকবে। এটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপগুলোর মধ্যে কচ্ছপ, কচ্ছপ ওই সামুদ্রিক কচ্ছপগুলোর মধ্যে সবথেকে ছোট, এটা মুখ খুলে দেশি কচ্ছপ দেখতে গেলে আমাদের উড়িষ্যার ভিতরকনিকাতে যেতে হবে। উড়িষ্যার ভিতরকনিকাতে গেলে সেখানে একটা বড় বড় কচ্ছপ দেখা যাবে, সামুদ্রিক কচ্ছপ। গ্রিন সি টার্টল বলে একটা সামুদ্রিক কচ্ছপ আছে, যেটার ওয়েট হয় প্রায় 250 কিলোগ্রাম। এখানে কচ্ছপগুলো এত ভালো পোজ, মানে ওদেরকে যদি বলি স্ট্যাচু তো স্ট্যাচু, আচ্ছা হচ্ছেই না, দেখেন পুরো স্ট্যাচু হয়ে যাচ্ছে। আমি আরেকজনকে স্ট্যাচু করতে পারি, দেখবে স্ট্যাচু আয় কি করে মন মানুষ তোলো না, তুমি তোলো না। পুরো স্ট্যাচু হয়ে যাচ্ছে। আমরা আসি, এসে ওকে বলবো, তারপর ও স্ট্যাচু ফিনিশ হবে। তো আমরা এখন ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। তো তার আগে এখানে ছোট্ট মতো একটা অ্যাকোরিয়াম আছে ডান হাতে। তো অ্যাকোরিয়ামের ভেতরে আগেরবারে এসেছিলাম, অনেক কিছু দেখেছিলাম। মোস্ট কচ্ছপ তো রয়েছে, তো দেখা যাক এখন কি আছে। তো জলটা একটু নোংরা হয়ে গেছে, আগেরবার এসেছিলাম জলটা পরিষ্কার ছিল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ওই যে ব্ল্যাক কালারের মাথা। তো মেল ফিমেল পাশাপাশি আছে। তো মেলটাকে চেনার একটাই উপায়, ওদের মাথাটা নাকি কালো হয়, আর ফিমেলটা তার মাথাটা সাদা হয়। একটু আগেই যারা আমাদের পরিদর্শন করাচ্ছে ওই বলল, দেখুন একবার নিচ থেকে দেখুন, নিচে দেখা যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু ক্যামেরাতে কিন্তু নিচে ধরা পড়ছে, আপনারা যেটা দেখলেন। এই যে বডিটার নিচে, মুখটা উপরে, মানে ওপরে মুখটা তুলে দিয়েছে, ওটা আমাদেরকে এ করার জন্য, আর বডিটা নিচে রয়েছে। ওপরে রয়েছে মাথাটা, এটা হচ্ছে মেল, আর নিচেই রয়েছে এই যে। তো যাই হোক, আইফোনে যেটা ধরা পড়ছে, কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি না এখান থেকে। তো চলো এবার পরেরটা দেখা যাক। अबे साले মনে হচ্ছে ফলস। আমাদের সাথে সেলফি তুলবে বলে দাঁড়িয়ে ফলস, কিছু মনে করবেন না। তো গোল ফল বলতে এই যে গোল ফল এখানটা, আমাদের ওখানে একটা গোল ফল আছে যেটা খায়, অনেকটা এরকমই দেখতে, হতে পারে এটা ওইটাই, এটাই না? তো ওরমই দেখছে গোল ফল, পুরো সেই তালের শাঁসের মতো খেতে। তো এখন দেখছি ও এখানটাতে আবার কুমির আছে, কিন্তু দেখার সম্ভাবনাটা বুঝতে পারছি না। ওইখানে কুমির একটা আছে, এখানে একটা কুমির আছে। আগেরবারেও দেখিনি, এখানে আগেরবারে দেখতে পাইনি। তো এই ওপরে আছে ওয়াচ টাওয়ার, উপর থেকে অনেক কিছু দেখার আছে। এবার যদি দেখা মেলে, কিন্তু দেখা মেলার চান্স অনেক কিছুই আছে, যেহেতু এখানে নেই বললে বলা ভুল চলে। এখানে বাঘেরও দেখা মিলতে পারে, কোনো টাইগার ফরেস্ট। তো হ্যাঁ, ওদের কথা অনুযায়ী আছে, কিন্তু দেখা খুব কম যায়।
তো না, বাঘটাকেও দেখার জন্য আমি একটা পুকুরে দেখতে পাচ্ছি, ওগুলো কি আমি জানি না, ওটা কি ওগুলো? কচ্ছপ কচ্ছপ। ও সেই বন্ধুরা দেখতে হবে কিনা জানি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক বড় বড় কচ্ছপ। ও বরং আমি দেখতে পাচ্ছি না, আপনারা ভালো দেখতে পাচ্ছেন। কচ্ছপ, এত বড় বড় কচ্ছপ, 4-5টা রয়েছে আর সব বিগ সাইজ। বিগ সাইজ কচুয়া। হ্যাঁ, সকাল সকাল হনুমানের দেখাটা পেয়েছি, হনুমানের দেখা পেয়েছি। এইবারে কচ্ছপগুলো ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওপর থেকে কচ্ছপগুলো ভালো দেখা যাচ্ছে বলছে, দেখি ওপরে উঠি। কচ্ছপের থেকে বড় কথা, যেটার জন্য সবাই ওঠে সেটা যদি একবার দেখা যায়। দেখা যাচ্ছে, ওটা কি আদৌ বাঘ টাঘ কিছু দেখা যাবে তোমার মনে হয়? ওরা তো বলে যে বাঘ আছে এই এত বড় জঙ্গলে, থাকা তো উচিত। এবার ও কোথায় আছে কে জানে। বিশাল জঙ্গল, বিশাল বড় জঙ্গল, এখানে বলেছে যেখানে আছে বাঘ, হরিণ, বন শুয়োর এগুলো রয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন কোথায় আছে সেটাই ব্যাপার। এই জায়গাটা তাই জন্য নেট দিয়ে ঘেরা এরকম করে। এই জন্য এখানে নেটটা দিয়ে ঘেরা। আমি একটু দেখাতে বলবো, একটু দেখা। শুধু অরণ্য, গভীর অরণ্য, বাঘ মামার দেখা পাই না এখনো। এত গভীর অরণ্যে একবার দেখা দাও বাঘ মামা প্লিজ। এখান থেকে পুরো জঙ্গলটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওয়াচ টাওয়ার থেকে। শুধু বাঘ মামা কেন, এখানে চাইলে অনেক কিছু দেখা যেতে পারে, হরিণ, বন শুয়োর, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমি শুধু জঙ্গলটাকে দেখছি কত বড়, শেষটাই দেখতে পাচ্ছি না, এত বড় জঙ্গল এটা। তো মোটামুটি ওয়াচ টাওয়ার থেকে আমরা এখন যাচ্ছি, ওখানে যত সম্ভব কোনো ম্যাপ দেখাচ্ছে, যেটা আগেরবারও দেখিয়েছিল, তাই তো বাবাই? তো তো এইখানে একটা দেখার জিনিস আছে, আমি এখন দেখাতে বারণ করব। এই বলতে বলতে বাবাই দেখেছি প্রথম কুমিরটা। কই বাবাই, বল বল বল। না না, তুই দেখা না আপাতত, তারপর বাকিটা দর্শক বলছে। শুধু কুমির? হ্যাঁ, বাঘ আছে। এবার আপনারা দেখুন, দেবকে বলবো একটু জুম করে দেখাতে। বাবাই প্রথম কুমিরটা দেখেছে, কিন্তু পরে বলছে ওটা সিমেন্টের। যাই হোক, হ্যাঁ অবশ্যই অবশ্যই। বাবাই ইউটিউবে মারলেই দেখতে পাবেন বাবাই। হ্যাঁ, তো এখানেই রয়েছে সব কিছু, যেটার জন্য আমরা সবাই আসি দেখতে, কিন্তু যদিও এটা অরিজিনাল নয়, ফলস, তো যাই হোক দেখতে তো পেলাম। আর এখানে দেখুন, এখানে হচ্ছে ম্যাপ আছে, এই ম্যাপেতে সব ডিসকাস হয় এখানটাতে। এই জায়গাটা আমরা বছরে সব দিন যেতে পারি, মাত্র 3 মাস বন্ধ থাকে যারা মাছ আর কাঁকড়া ধরে তাদের জন্য ব্রিডিং টাইম। আর সুন্দরবনের সব থেকে কঠিনতম কাজ হলো মধু সংগ্রহ করা। এই যে জায়গাটা আছে, ওরা 30 দিন, ম্যাক্সিমাম 30 দিন ওরা অনুমতি পায় জঙ্গলে, ওরা মধু সংগ্রহ করতে পায়ে নেমে হাঁটে। এবং কিভাবে সংগ্রহ করে নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিভাবে দেখেছেন যে কীভাবে ওরা মধু সংগ্রহ করে। পিছনে একটা মুখোশ লাগিয়ে নেয় বাঘগুলোকে বোকা বানাবার জন্য, একটা পিছনে মুখোশ লাগিয়ে যায় জঙ্গলে, 30 দিন ওরা নেমে হাঁটে। তাহলে সুন্দরবনে আমরা যখন যাবো তখন আপনি মুখোশ লাগিয়ে যাবেন, এটা কিন্তু হবে না, কেননা কিছু কিছু বাঘ জানে এটা হচ্ছে মানুষের ডুপ্লিকেট মুখ, তাই ওই সমস্ত বাঘগুলো কিন্তু মানুষদের ধরে খায়, যখন আমরা পেপারে পড়েন। আচ্ছা, বাদ বাকিটা আমরা বোর্ডে গিয়ে যেতে আলোচনা করতে পারবো, কারণ আমাদের অনেক সময় আছে, আমি আপনাদের সঙ্গে অনেক সময় আছি। সজনেখালিতে আছি, এরপরে আমাদের সুতান্নখালি আছে, যাবো এখানে, তারপরে বাকি বলে একটা জায়গা, যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে বে অফ বেঙ্গলের সঙ্গে সব যুক্ত, দেখছেন সব বে অফ বেঙ্গলের সঙ্গে যুক্ত, এগুলো কিন্তু সব এর সঙ্গে যুক্ত, এর সঙ্গে সব যুক্ত। এই সমস্ত চ্যানেলগুলো আমরা দেখছেন, ভাটার সময় এগুলো ঢুকে যায়, জোয়ারের সময় জল উঠে যায়। আচ্ছা, এবার এগিয়ে আসুন, এখানটা দেখা যাক। এটা হচ্ছে ঠেসমূল গাছ। আমরা এক্ষুনি একটা বান্দরকে দেখতে পেলাম, এরকম ভাবে সেই একটা বাচ্চা তার পিঠে করে নিয়ে যাচ্ছে। আরে দেখ কোথায় কি, ওটা ওর বাচ্চা আর কি
মানে লোম ঠোম ছাড়াচ্ছে। টাটা। মাই বলছি খাচ্ছিলি শোনা ফল খাচ্ছে। মা একটু আলাদা হয়ে আছে, বাট মার করা নজর আছে 100%। ওরে বাবা রে, ডেঞ্জারাস এদের মারা। বন্ধুরা এরা দেখো আমাদের সন্ধ্যে আমাদের কাছে আসবে বলে পুরো এখানে চলে এসেছে। মানে বোটে ওঠেনি, এবার জল থেকে ঝাঁপ দিয়ে এখানে চলে আসে। তো বন্ধুরা এখানটা যদি তোমাদের কোনোদিন মানে কোনো সমস্যা মানে নিরামিষ থাকে তাহলে এখান দিয়ে আগে থেকে জানিয়ে রাখবে, তাহলে এখানটায় ওরা আর কি করে রাখবে। যদি তোমাদের কারো নিরামিষ থাকে আগে থেকে এদেরকে জানিয়ে দেবে, এরা আগে থেকেই ওটাকে সরঞ্জাম করে তৈরি করে রাখবে। যেরকম আমাদের নিরামিষ ছিল, আমার বাবার মায়ের নিরামিষ ছিল, তো লুচি আর আলুর দম সাথে মিষ্টি দিয়েছে। বাকিদের আমিষ ছিল, আমিষ করে দিয়েছে। আমরা বলে রেখেছিলাম বলে আমাদের নিরামিষ। আর এটা আমাদের সারাদিন মানে নিরামিষ, ওদেরকে বলে রেখেছি, ওরা সারাদিনের খাবার রেখে দিয়েছে। এছাড়াও ফল টল যা আছে ওরা সব রেখে দিয়েছে। বন্ধুরা দেখো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার বাঘও বেরাতে পারে, কুমিরও বেরাতে পারে, যা পারে তাই বেরাবে। সংখ্যাও বেরাতে পারে। কুমির এক্ষুনি ভেসেও ছিল। দেখো বন্ধুরা, ও মাই গড, বক ওখানে বসে আছে আবার বৃষ্টিতে। শিলাবৃষ্টি এটা শিলা দিয়ে যা, এটা শিলা মার, আচ্ছা একটা শিলা মার, শিলাবৃষ্টি। এই ভাই না নোংরা জল। আসেন তাড়াতাড়ি চলে আসেন। কোথায় এলাম আমরা? সুদর্ণখালি। এখন তোমাদের সুদর্ণখালিতে এসে একটা ভালো জিনিস দেখাবো। কি বলো তো, আমরা এখন যে জঙ্গলে আছি সেই জঙ্গলটার ভেতরে বাঘ, হরিণ, বুনো শুয়োর সব কিছু আছে, তার মধ্যে আমরা আছি। তাও প্রোটেকশন দেওয়া, চারদিকে জাল দেওয়া। এদিকে এসো, এই দেখো সব চারদিকে জাল দেওয়া। এবার আমরা ওই ভিতর দিয়ে সোজা রাস্তা দিয়ে যাবো, গিয়ে এবার তোমাদেরকে দেখাবো। আর এটা কি? এটা হচ্ছে বনদেবীর দেবী। বনদেবী এই যে এই ফলটাকে ফুলটাকে হচ্ছে কাঁকড়া ফল বা ফুল বলে থাকে সবাই। হ্যাঁ, এই যে এখানে যে এটা হয়ে আছে কাঁকড়ার মতো হচ্ছে পায়ের এটা আছে বলে সবাই এটাকে হচ্ছে কাঁকড়া ফুল বা কাঁকড়া ফল বলে থাকে। এটা হচ্ছে এটা বলে না যে নিজের রক্ষা মানুষ নিজেরাই করতে পারে। মানুষ কেন বলে না যে গাছেরও প্রাণ আছে, এটা থেকে বোঝা যায়। আমাদের ওখানে কি হয়, আম গাছের বীজ আমরা নিজেরা পুঁতি, লিচু গাছের বা বলো বা কোনো কিছু গাছ আমরা নিজেরা পুঁততে হয়। এদের এখানে কিছু পোতার নেই, তো ওদেরও তো প্রাণটা আছে, তাই ওরা নিজেরাই ওটাকে প্রমাণ করে দেয় যে এর যে ফলটা হয়, এই ফলটা সূচালো টাইপের। ওই গাছ থেকে এই তো দেখাতে চাই কাকাইকে, এই যে ফলটা যেটা বেরিয়ে আছে দেখো, এই যে ফলটা হচ্ছে সূচালো টাইপের ফল। এই ফলটা অটোমেটিক গাছের গোড়া যখন পেকে যাবে, ওই গোড়াটা যখন পেকে যাবে তখন অটোমেটিক সূঁচটা গিয়ে নিচে গিথে যাবে মাটিতে। নিচেই মাটি আছে, গিথে যাবে। অনেক ছোট ছোট গাছও বেরিয়ে গেছে। এই যখন গেঁথে যাবে দিয়ে ওরা নতুন আবার নিজের মানে অঙ্কুর বেরাবে, অঙ্কুর বেরিয়ে আবার হচ্ছে নিজের মানে শিশু গাছকে নিজেরাই জন্ম করে নেবে। মানে এটাতে মানুষের সাহায্য পড়ে না, গাছেরও প্রাণ আছে, এটা গাছটা বুঝিয়ে দিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি। এটা কিন্তু নতুন, এবারে খোলা হয়েছে। আমি আবারও বলছি, এটা কিন্তু আগের বারে যে এসেছিলাম বা আরও যারা এসেছিলেন তারা কিন্তু এই স্পটটাতে ঢোকুনি। এটা হচ্ছে নতুন, রিসেন্ট নাকি খোলা হয়েছে। তো ওই জন্য আমার কাছে নতুন লাগছে, যেহেতু রেলিংগুলো যে রয়েছে রেলিংগুলো নতুন লাগছে। আমি কী হলো, এদিকে তো জাল মানে নেট দিয়ে ঘেরা ছিল, বলো না ওটা সেই জায়গা না, এটা নতুন। তো দেখা যাক, এখানে এসেছি, বলছে অনেক কিছু দেখার আছে, যার জন্য ক্যামেরা বন্দি করে রাখছি, যখন তখন হয়তো কিছু দেখতে পাওয়া যেতে পারে। হেতাল এটা তো আমাদের ওখানে যেরকম সেই ছোট ছোট খেজুর গাছের মতো দেখতে হয়, কাঁটা থাকে, ঠিক আছে, ওখানে কি থাকে গাছের পাতাতে কাঁটা থাকে। এই হেতাল এইখানে যে ওখানে কাকাইকে দেখাতে বলবো, ওইখানে যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো সেম টু সেম কিন্তু ওই যে গাছটা, তোমাদের মনে হবে যে ওটা উপরে হয়তো কাঁটা আছে, কিন্তু না, ওটার গোড়াতে এত বড় বড় কাঁটা আছে, এত বড় বড় ওটার গোড়াতে, ঠিক আছে। এই গোড়াতে যে কাঁটাগুলো আছে এটাকে হেতাল কাঁটা বলে।
সমুদ্র কাঁকড়া তো এটা এটা সমুদ্রই তো মনে হয়। কে বলেছে সুন্দরবনে বাঘের দেখা মিলবে না? এই দেখো বাবাইকে দেখতে পেয়ে চেয়ারে বসে পড়েছে, বললো ঠিক আছে চলে আয়, আর লুঙ্গি পরে বসে আছে, বলছে চলে আসো বাবাই, তোর সাথে একটা সেলফি দিলে আমি আবার বনে চলে যাব। তাই যে বাবাই এসেছে, আমিও চলে এসেছি একটা হাম্পি গায়ে। বাবাই বাঘ মামা তুই বল কিছু, সামনে যা, তোকে দেখা যাচ্ছে না, বাঘ মামার পাশে বস। এটা রিয়েলি বাঘ লাগছে আমার কাছে। কিন্তু 2 ঘন্টা পরে অরিজিনাল হয়ে যায়, তাড়াতাড়ি পার। আমার নিজেরও ছেলে। এদিকে শুধু ঘুরে দেখো। চলো একটু এদিকে তাকাও, সবাই সবার মতো পোজ দাও, কাকিমা করে দাও। বাবা একটু তাকিয়ে এদিকে পোজ দে। মজা মজা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে দোবাকি ক্যাম্প। আর এখানটায় আমরা আসতেই না আসতে কত রকমের ক্যাঁকড়া পেয়ে গেছি দেখো। তো চলো এখন দোবাকি ক্যাম্পে ঢোকা যাক। আগের বারে এসেছিলাম, এত বড় একটা হরিণ দেখতে পেয়েছিলাম, এবার যদি বাঘ দেখতে পারি তাহলে তো আরো সৌভাগ্য বেরিয়ে। দেখি কি আছে না আছে। আমরা শুধু এইখানটা শুধু একাই আছি, সবাই আগে বেরিয়ে গেছে অলরেডি। হ্যাঁ দাদা, এখানটা আবার লেখাও আছে নো স্মোকিং, তারপর নো স্মোকিং জোন, তারপর নো প্লাস্টিক জোন। মানে এখানটায় স্মোকিংও করা যাবে না, আবার প্লাস্টিকও ফেলা যাবে না, এই জন্য এখানটায় লেখা আছে। তো চলো আগে এগাই। যদি কোনো মানে পশু পাখি যদি হামলা করে তাই জন্য এই জন্য আর কি দেওয়া আছে। এরকম বাঘ, হরিণ, এখানটা আবার বাঘেরও মানে পায়ের ছাপ দেখা যাচ্ছে। সেই বাঘটা এখন সেই দূরে গিয়ে আমাদের জল খেতে গেছে। জোয়ার থাকতো না, জল তো কাঁকড়ায় কাঁকড়া। এই যে হরিণের বাচ্চা তো বাড়িতে দূরে দূরে তাকাবে, এই দেখো বাঘ রোল, মিষ্টি জল দেখাচ্ছে। ওটা বাঘ রোল না? মিষ্টি জল দেখো চলো। তো বন্ধুরা আমরা এতক্ষণ দেখে আসছিলাম বাঘ খাঁচার মধ্যে, আর এখন দেখছি আমরা খাঁচার ভিতরে, বাঘ বাইরে। যেহেতু এটা সেফটির জন্যই আছে তাই জন্য খাঁচায় বন্দি হতেই হবে, নাহলে বাঘ দেখতে পাবো না আবার। তো বন্ধুরা এই ব্রিজটা এখন পুরো 20 মিনিট অবধি হাঁটতে হবে। 20 মিনিট, আমার তো শুনেই মাথা ঘুরছে।
সত্যি এত ভিড় হয়েছে কি করতে? হরিণ 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 না, এত ঘুরলাম তবুও বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই, বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। See not for mind. আগের বারেও দেখতে পাইনি। তো আমরা অনেক ভিডিওতে দেখেছি, অনেক ব্লগে দেখেছি এই দাদার ভিডিও। দাদার যে আমাদের সুন্দরবনে বাঘের সাথে যে সংঘর্ষ করেছিল, তো সেই যে একটা যুদ্ধ, সেটা আমি অনেক মানে ছোট ছোট বা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখেছি। আছে দাদা সামনাসামনি এলাম, মানে সামনাসামনি দেখে আমার গা পুরো একদম লোম কাঁটা দিয়ে উঠছে। তো দাদার কাছ থেকে একটু শুনে নেবো যে দাদা একটু ওই গল্পটা একটু সংক্ষিপ্তভাবে বলছি। ক্যামেরাতে একটু তুলে। নমস্কার স্যার, আমার নাম আশিস দাস। এটা মা বনবীর কাছে আশীর্বাদ করি, মা গো যেন পর্যটকের কোনো যেন সমস্যা না। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে যখন আমার পর্যটকের সঙ্গে পরিচয় হলো, ইউটিউবাররা পরিচয় করিয়ে দিল। আগে কম বেশি ভ্রমণে আসলে অনেক রকম সমস্যা ঘটতো, কিন্তু আমি এটুকু আমি শুনিনি যে কোনো পর্যটকের কোনো সমস্যা হয়েছে সুন্দরবনে বেড়াতে এসেছি। আমার একটা মা বনবীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এটা আমি জানি, কেউ না জানুক, কারো জানার দরকার নেই, আর কেউ জানবেও না সে কথা। আমি কীভাবে বেঁচে এসেছি লড়াই করে সেটা আমি জানি, বাঘের সঙ্গে কীভাবে লড়াই করে এসেছি। আমরা 5 জন করে মাছ ধরতে যাই। আপনার জঙ্গলে বেড়াতে গিয়েছিলেন, দেখেছেন অনেক গাছে লাল মালা, লাল কাপড় বাঁধা আছে। ওগুলো হচ্ছে আমরা জেলেরা পুজো দেই, গাছকে পুজো দেই। কি কারণে? মা বনবীর উদ্দেশ্য করে আমরা পুজো দেই। ওঠার সময় আমরা পুজো দিয়ে আসি, মাছ ধরে উঠে আসার সময়, মা গো আমরা বাড়ি ফিরছি, মা চলে আসি আমরা পুজো করে। আমরা যখনই মার বাধায় মাছ ধরতে যাই আমরা পুজো করেই যাই। আমরা যখন মা চণ্ডী, মা কাষ্টপরীকে আমরা চণ্ডী বলি, যখন পুজো দেই আমরা জোরে না বলে মনে মনে বলি যে মা গো তোমার বাধায় মাছ ধরতে যাচ্ছি, তোমার বাহন যেন আমাদের চোখের সামনে না পড়ে, আমরা দেখতে চাই না, বাঘ আমরা দেখতে চাই না। তা আমার 2022 সালে মাছ ধরতে গিয়ে আমরা 5 জন সঙ্গী ছিলাম। বাড়ির থেকে বেরিয়ে গেছি, সেদিন আমার 7 দিন হয়েছে। হঠাৎ একটা আকাশে বেলা ডুবার একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছি। সুন্দরবনে আমরা সব জেলেরা একটা ধুমনি বলে খালে আমরা নামকরণ করেছি, ধুমনির খাল। ওই খালে মেঘ ওঠার সঙ্গে সঙ্গে নৌকো অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে খুব জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার যে 4 জন ছিল ওরা চিৎকার করছে, আমার তখন ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে দেখছি বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে আমি শুয়ে আছি। বাবু তখন ধরে ফেলেছি বাঘকে, পাঁজা করি। তোমার উপরে বাঘ ছিল? হ্যাঁ, আমি বাঘের নিচে ঘুমাচ্ছিলাম, ধরে ফেলেছি, কামড় মেরেছে, ফেটে গেছে, আমি শেষ। আমি আর জানি না, 8 মাস পরে দেখলাম যে বেঁচেও আছি আমি। নাকে বাঘের নখ লেগেছিল দিদি, এইটা 8 মাস পরে দেখলাম সার্জারি করেছে এখান থেকে চামড়া কেটে। ও আচ্ছা, এখান থেকে চামড়া কেটে এইখান থেকে এইটার থেকে নিয়ে এইটা সার্জারি করা, গ্যাপটিং করা। এই একটা এখন বাকি আছে, এই ধুকপুক করছে এইখানটাতে, এখন হাড় নেই। একটু দেখাতে বলবো একটু এই জায়গাটাতে, ও হ্যাঁ, এই জায়গাটা। এইটা হাড় নেই, এটা আবার একটা অপারেশন হবে এই জায়গাটাতে। একটা নখের দাগে একটা আছে, আচ্ছা এটা নখের। নখের দাগ। উফ বাপরে বাপ, সরাসরি দেখেই গা কাঁটা দিয়ে উঠছে, আর একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মানে আমরা দূর থেকে বাঘ দেখলে একটা মানে কি বলবো, ভয়তে আমাদের এমনি হয়ে যায়। দাদা সেখানে সম্মুখীন বাঘের না তবে আমি জঙ্গল যে আমি করেছি, মৎস্যজীবী তো বটেই, আমি ছিলাম মৎস্যজীবী। আমি অ্যাটাক হওয়ার পর থেকে বাঘের সঙ্গে লড়াই করার পর থেকে যেতে পারিনি। তবে আমি গর্বিত যে আমি জঙ্গল করে বাঘের গায়ে হাত দিয়েও আমি বেঁচে আছি। আর আমি সেরা বাঘের সঙ্গে লড়াই করে এসেছি। আমি নিজে, আমি মরে যাবো একদিন আমি জানি, কেন মানুষ জীবনে জন্ম মৃত্যু আছে। যে আমি সেরা বাঘের সঙ্গে লড়াই করে যে আমি ফিরে এসেছি, যে 201 জনকে খেয়ে ফেলেছে, যে কাউকে ধরলে ছাড়ে না, তার সঙ্গে লড়াই করে আমি ফিরে এসেছি। আর আমি নিজেকে আমি গর্বিত, আমি একটা মৎস্যজীবী, আমি সেরা টাইগারের সঙ্গে লড়াই করে ফিরে এসেছি, নান্টু টাইগারের সঙ্গে, যে 201 জন খেয়ে ফেলেছে। আচ্ছা, মানে বাঘটার নাম নান্টু টাইগার, ম্যানিটারি টাইগার, ম্যানিটারি। 8 ফুট লম্বা, 282 কেজি ওজন। 8 ফুট লম্বা, 282 কেজি ওজন। হ্যাঁ, 282 কেজি ওজন। নান্টু ম্যানিটারি। নান্টুর জন্য বিদেশিরা আসে শুধু নান্টুকে দেখার জন্য। নান্টু হচ্ছে ফেমাস বাঘ। নান্টু কোনোদিন ভয় করতো না, লুকাতো না, ও সব সময় সচরাচর ফাঁকা করতে। এই জন্যই দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে নান্টু কিছুদিন আগে শুনলাম মরিজাবি দিয়ে মারা গেছে। না, নান্টু থাকলে প্রত্যেকটা পর্যটক দেখতে পেত, ও কোনোদিন কাউকে ভয় করতো না। হ্যাঁ, নান্টু বয়স হয়ে গেছে, 201 জন মানুষকে সময় লেগেছে, 201 জন মানুষকে দিদি। 18 প্লাস হলে বাঘ মারা যায় দিদি। হ্যাঁ, 18 প্লাস মারা যায়। নান্টু বয়স হয়ে গেছিল, ম্যানিটারি হয়ে গেছিল, আর অনেক মানুষ খেয়েছে দিদি, বয়স হয়ে গেছে, মারা গেছে। একমাত্র যে কটা বাঘ আছে আমাদের সুন্দরবনে,
প্রত্যেক 2 বছর অন্তর বাঘ সেন্সাস হয়, বাঘ গণনা হয়, 2 বছর পার 2 বছর বাঘ গণনা হয়। গণনা তার নেমে করা সম্ভব না, ওর সিস্টেম আছে। যারা ছাগল গরু কেনে ওদের কাছ থেকে ছোট ছাগল টেন্ডার করে বন দপ্তর কিনে নেয়। যখন সেন্সাস শুরু হয় জেলেদের বলে দেয়, অফিসে জেনে দেয় অমুক তারিখে সেন্সাস শুরু হবে, জেলেদের যাওয়া নিষেধ করে দেয় জঙ্গলে। 1 মাস ধরে সেন্সাস হয়, বাঘ গণনা হয়, জঙ্গলে প্রবেশ করা নিষেধ। ছাগল কিনে ক্যামেরা থাকে, খোবা পুঁতে দেয়, মাটির হাঁড়ি একটা বসিয়ে দেয়, ওখানে জল দিয়ে দেয় পাত্রে, কিছু পাতা ফেলে দেয় পাশে, ছাগলটা বেঁধে দেয়, ক্যামেরা লাগিয়ে দেয়। বাঘ খেতে আসলে ক্যামেরায় উঠবে। একটা বাঘ যদি একটা ছাগলকে 2 বার খেতে আসে, ক্যামেরা গণনা করলে বোঝা যায় একটা বাঘ কতবার এসছে। ওই ক্যামেরা লাস্ট গুনে নিয়ে বাঘ সেন্সাস হয়, কতখানা বাঘ আছে সুন্দরবনে গুড়িয়ে নিয়ে কাউন্টিং হয় কতখানা বাঘ আছে আমাদের সুন্দরবনে। যেন শুনেছেন না দিদি, রূপা পাল মারা গেছে চিড়িয়াখানায়, শুনেছি তো দিদি। ঝড়খালি সোয়েন মারা গেছে শুনেছেন, নান্টু মারা গেল মরিচঝাবি দ্বীপে, ফুলঝুরি পেঙ্গলিং বাচ্চা হবে, বড় মাছ ছোট মাছ দুখানাকার বাচ্চা হয়েছে শুনেছেন দিদি। বড় মাছ ছোট মাছ দুখানাকার বাচ্চা হয়েছে, ফুলঝুরি পেঙ্গলিং আছে বাচ্চা হবে। আয়লা বিগ বস, নান্টু মারা গেছে, বন দপ্তর, যেগুলো সচরাচর দেখা যায় সুন্দরবনে বাঘ। এই যে সচরাচর যেগুলো দেখা যায়, যে কটা নাম দেখা আছে, আর যেগুলো আমরা মাছ ধরতে যাই ওগুলো তো পর্যটকরা যায় না, ওদিকে বাঘ দেওয়ার নাম দেওয়ার প্রয়োজন নেই। যেদিকে আমরা জেলেরা মাছ কাঁকড়াতে গভীর জঙ্গলে, যেদিকে জাল ফিনিশিং করা নেই খোলা জঙ্গল, ওদিকে কোনো বাঘের নাম দেওয়ার প্রয়োজন নেই। ওদিকে আমরা জেলেরা বন দপ্তর টহল করে, এই হচ্ছে বিষয়। আমি শুনেছি যে বর্তমান 22 সালে না 23 সালে গণনায় বাঘ ছিল 117 খানা, আবার গণনা হলে বোঝা যাবে কতখানা আছে। এবার জন্ম মৃত্যু দিদি আছে। আর আমি শুনেছিলাম যে দাদা তোমার ওই মানে এই যে জিনিসটা হয়েছিল আপনার 8 মাস পরে জ্ঞান। আমি 8 মাস কি জানতাম না, আর বেঁচে আছে 8 মাস জানি না। মানে উনি 8 মাস হসপিটালেই ভর্তি ছিলেন। 8 মাস আমি কলকাতায় ঘুরেছি, হাসপাতাল ঘুরেছি, মানে প্রাইভেটে ঘোরা হয়েছে। আচ্ছা আচ্ছা। 28 লক্ষ টাকা নিয়েছে আমার অপারেশন করতে। বাবা মা জায়গা জমি সব বিক্রি করে দিয়েছে, এই জন্য একটা বাইক আছে করতে পারছে না। দাদা দেখছেন না, এটা করতে পারছে না, এত বড় অপারেশন করলো আর এটা করতে পারছে না, শুধু আর্থিক দিক থেকে কন্ডিশন শেষ হয়ে গেছে। নেই জমি জায়গা নেই, 7 বিঘা জমি ছিল, এটা সার্জারি করা ম্যাম। আচ্ছা আচ্ছা। এখন এই দেখেন দিদি মা, এই যে হ্যাঁ, তোমার কোনো কিউআর কোড নেই? আমার নাম্বার আছে, আমার বড় ফোনটা নেই, এমনি ফোন নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, এমনি ফোন নাম্বার আছে আমার, কিন্তু ফোন তোমার তো কিউআর কোড নেই না। তো যাই হোক, আমরা হঠাৎ এলাম, দাদার সাথে দেখা হলো। এর আগেও আমরা ভিডিও দেখেছিলাম, কিন্তু দাদার ওইটাই করতে অনেক লক্ষ টাকা লেগেছে। এরকম একটা সুন্দরবন মতো গ্রাম্য জায়গাতে প্রায় 28 লক্ষ টাকা মতো লেগেছে। তখন চলে গেছে 28 লক্ষ টাকা। এইটার জন্য বেঁধে গেছে 2.5 লক্ষ টাকা লাগবে, আর 2.5 লক্ষ টাকা লাগবে সার্জারি করতে। টাকা লাগবে। তো কি বলবো, দাদার কিউআর কোডও নেই। যদি দাদার কিউআর কোডটা থাকতো, আশা করি মানে বাবাই বা আমাদেরকে বা আমাদের যত পরিবারকে আপনারা ভালোবাসেন, আগেও অনেকের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন, এবারেও আমি করতাম, কিন্তু দাদার নেই সেই কিউআর কোডটা। আশা করছি আমরা এর মধ্যে আবার আসবো। দাদা পারলে আপনি একটা কিউআর কোড করবেন আপনার নামে। আচ্ছা, বাঁচবো না দাদা ভাই, অনেকে বলছে আমি বাঁচবো না, আমি জানি আমার পরিস্থিতি খুব খারাপ, আমি এমনি মরে যাবো। না না, আমি বেশি বাঁচবো, সত্যিকার কথা বলছি। বাঁচবো না তো আমরা কম বেশি, আমি এটা জানি, আমি আমার যা সমস্যা ডাক্তারও ব্যাকে বলেছি, কাউকে না অনেকে হইলে তখন তো বলেছে 80 20 দিন বাঁচবে না। অপারেশন করে দিলাম, একটা পুতুলের মতো করে দিলাম, তবে 20 দিন বাঁচবে না। আপনি ওরকম জায়গা থেকে ফিরে এসেছেন, সত্যি মানে তো এসছি আমি মানুষকে পরিচয় করার জন্য, কিন্তু আমার যা পরিস্থিতি বাঁচবো না, এটা আমি জানি নিজে, বুঝতে পারছি আমার কি হয় মাথার ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে খুব যন্ত্রণা করে নাকি? প্রচুর ব্যথা যন্ত্রণা করে প্রতিনিয়ত নাকি? কম বেশি তো করে, আর বেশি 2 দিনে মারাত্মক হয়, সেটা হচ্ছে অমাবস্যা পূর্ণিমাটি, বিশাল ধরনের হয়। ওষুধের উপরে চাপা আছে, আমি খাই ওষুধ, এখন বলছি ওটা সুভাষিক হচ্ছে নিরো ডাক্তার, নিরোর প্রফেসরের ওষুধ এমআরআই করার পর উনি বলেছে সার্জারি মাস্ট, তরুণ বয়স করে নাও। আর উনি বলেছে লিবিপুল 500 কন্টিনিউ খেতে হবে সারা জীবন, যতদিন বাঁচবো, দুপুরে একটা রাতে একটা, লিবিপুল 500। আচ্ছা আচ্ছা। তো শুনলেন ওনার পুরো জীবনের গল্পটা, বাঘের সাথে কিভাবে সংঘর্ষ করে উনি আজকের এরকম আমাদের সামনে দাঁড়িয়ে গল্পটাকে সবার সামনে তুলে ধরছে। এখন উনি ঠিকঠাকভাবে কথা বলতে পারছে না, যেহেতু কথা উনি কন্টিনিউ বললে ওনার মাথাটা ব্যথা করে। তো যাই হোক, দাদার যদি কিউআর কোড থাকতো অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরতাম, আপনারা যতটা পারতেন সাহায্যের হাত বাড়াতেন, কিন্তু দাদার সেটা নেই। তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য আমরা দেবো অবশ্যই। আর তো এরপরেও
কেউ যদি আসেন একটা কথাই বলবো, দাদা আপনি এখানেই থাকেন তো? আমি বাড়ি থেকে ডাকলে আমি আসি, ট্রাভেলসের ছেলেরা ফোন করলে আমি আসি। আচ্ছা আচ্ছা, ট্রাভেলসের ছেলেরা ফোন করলে আসে দাদা এখানে। আগেরবার আমরা এসেছিলাম কিন্তু দাদার সাথে আমার দেখা হয়নি, তো এর পরে হইলেও দেখা হবে। আর যারা যারা আসো এখানে এ করো, তো শুনলেই দাদার এখন 2.5 লক্ষ টাকা দিয়ে দাদার মানে অপারেশনটা হবে। তো যে যেরকম পারো সামর্থ্য অনুযায়ী দিও, দাদার সাহায্যের হাত বাড়িয়ে। একটু সাহায্য করুন। হ্যাঁ, বলছি না কাউকে এত এত দিতে, ঠিক আছে? কেউ যদি 10ও দেয় সেটাও অনেক সবার ধরে, কিন্তু দিও, মানে খালি হাতে দেওয়ার থেকে দাদার মুখের দিকে সে যদি সেটা দেয় তা আমি মনে করি সেটা অনেক। নমস্কার দিদি, সবাই ভালো থাকবেন। আমি আশীর্বাদ করি দিদি, পর্যটকদের যেন কারোর জন্য কোনো সমস্যা না হয়। নিয়ে আসি, আপনার নিয়ে এসে আসেন একবার আমাদের এমন টাইমে আসবেন তো, আমাদের এখানে একটা রথ মেলা হয়, রথ দেখলেন, এনাকেও দেখা হলো, আমাদের এখানে রিসোর্ট আছে, আমাদের যোগাযোগে আসেন, তারা শীতের সময় আসবেন ভালো হবে। এই ভাইকে দেখতে হবে। তো ঠিক আছে, তো সবকিছু তো শুনলেন। সিংহের মামা ভোমল দাস, আমরা যাবো। বাঘ বাবা, মেরেছি তুমি গোটা কিছু বলো? 50। বন্ধুদেরকে বলো, এত কিছু একটা দেখলে সামনাসামনি, তুমি কি বলতে চাইছো বলো? তুমি তো টিভিতে দেখো বাপ, এটা সামনাসামনি এনার সাথে লড়াই হচ্ছে, ইনি এখন ফিরে আমাদের সামনে দাঁড়িয়ে সেই গল্পটাও শোনাচ্ছে। তো এর মধ্যে আর কোনোদিন বাঘ দেখেছো ওইটার পরে? না, আমি তো যেতে পারি না। আর যেতে পারো না, ওইটাই এখন মনের মধ্যে কি ওই জিনিসটা এখনো ঘোরে যে? না, আমি বাস্তব কথা বলছি, আমি বাঘ 8 বছর জঙ্গল করেছি। হ্যাঁ, আমি তো দেখেছি চোখের সামনে হরিণকে ধরে নিয়ে যাচ্ছে বাঘ, শুয়োরকে নিয়ে যাচ্ছে, যদি গভীর জঙ্গলে থাকি দেখেছি। আর অনেককে মানুষকে নিয়ে চলে গেছে। আমরা এলাকায় এলে শুনি অমুক জায়গায় জঙ্গলটা অনেকটা তো ছড়িয়েছে মাছ কানামারি, যে শুনেছি বাঘে নিয়ে চলে গেছে বা কাগজ ছাড়িয়ে নিয়ে এসেছি। আমাদের ওটা কিছু ভয়ও আমার নেই, আমার বিশেষ করে আমার তো ভয় নেই। আর জেলেরা যারা মাছ কাঁকড়া মারে ওদের ওটা কিছু মনেও করে না। আমার মাথা তো এখানকার জেলেরা দেখছি হ্যাঁ, যে আমার বাবার জমি ছিল বলে বেঁচে গেছি। ধরো আমি, অনেকের বাবার কিছুই নেই, জঙ্গল করে, তবু তো দেখে যাচ্ছি, কিছু উপায় নেই। এখানে জীবিকাটা মাছ ধরা, মধু সংগ্রহ করা, একদমই তাই। এটাই করতে হবে। প্রত্যেকজনেরই তাই এটা এখানে এরকম। তো বাবা তুমি কিছু বলো ক্যামেরাতে। আমার প্রচন্ড খারাপ লাগছে এগুলো দেখে। এমনি বাঘ আমি এমনি পছন্দ করি, কিন্তু এরম যে হয় সেটা আমি কোনোদিন জানি না। মানে দেখেছি, ভিডিও দেখেছি, মানে বাঘ টেনে নিয়ে যাচ্ছে, বাঘ সাঁতার কাটছে, এরম দেখেছি। মানে এরকম পশু পাখিদের টেনে নিয়ে হ্যাঁ, যাচ্ছে, কিন্তু মানুষদের এরকম হ্যাঁ, কোনো ব্যাপার না। মানে সামনাসামনি লড়াই হচ্ছে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। মানে আমার কি মাথায় ঘুরছে এখন, মনে হচ্ছে যে কি বলবো, মনে হচ্ছে বাঘকে আমি গিয়ে এক্ষুনি পিটে আসি। না বাবু, না বাবু, মানে আমার এতটাই খারাপ লাগছে, বাঘকে মারা যায় না বাবু। কারণ ওর এতটাই খারাপ লাগছে আর কি, ও বলছে যে এরকম একটা ইয়ে করেছে। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে। আগের বারেও এসেছিলাম, কিন্তু এই ধানটার জন্য অতটা ভালো লাগছিল। এখন ধান হয়ে গেছে না, একদম হেভি লাগছে। মানে কি বলবো, একদম ভালো লাগছে, পুরো ধান খেতে মনে হচ্ছে। ধান ক্ষেতের মধ্যে কয়েকটা বাড়ি আছে, আর বৃষ্টি বৃষ্টি ভাব, পুরো বাড়িগুলো গ্লেজ দিচ্ছে, হেভি লাগছে। তো চলো লোকনাথ বাবা মন্দিরে যাই, কিরকম না ভিউ সেগুলো সব দেখাচ্ছি। আসো 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 আসো। জানি এটা হাওয়াতে বেশি ভালো। তো আমরা এসেছি লোকনাথ বাবার মন্দিরে। মিছিল দিয়েছিল, সরি, তাহলে মিছিল ছিল বলে, হ্যাঁ বাবার প্রসাদ মিছিল ছিল, তাই জন্য কথা বলছিলাম না, সরি। তো আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে আছি। তো এবার আমরা বোর্ডের দিকে যাচ্ছি, আবার অনেক কিছু দেখার আছে। গোসবা যাব, চিড়িয়াখানায় যাব। তো হ্যালো বন্ধুরা, আজ যে তৃতীয় দিন, মানে শেষ দিন সুন্দরবনে। তো আজ আমরা বাড়ি যাচ্ছি। আজকের মেনু হচ্ছে আমাদের এখানটা হচ্ছে ভাত, ডাল, লেবু,
আছে, তারপর কাঁকড়া আছে। এটা কি পাবদা মাছের পাবদা ঝোল, পাবদা সর্ষে, আর এটা হচ্ছে আলু ভাজা আর ভাত, আর এটা বেগুন আলু দিয়ে হচ্ছে তরকারি। তো এই মানে কি বলবো, আমাদের মেনুটা প্রচন্ডই ভালো, রান্না প্রচন্ড ভালো হয় বলো। তুমি খাও আর- খাও, খেয়ে হ্যাঁ। খেয়ে বলো কিরকম হয়েছে। তো একদম পাত সাজিয়ে দিয়েছে, ঠিকই বলেছে। আজ তৃতীয় দিন, মানে আমাদের 2 রাত 3 দিনের যে ট্যুর থাকে তার মধ্যে আছে শেষ দিন, বাড়ি যাওয়ার পালা। বাড়ির দিকেই যাচ্ছি, আর একটা সুন্দর ওয়েদারের মধ্যে আমরা বসে খাচ্ছি। তো যেখানে আইটেমগুলো তো বাবাই বলেই দিল, পাত সাজিয়ে দিয়েছে, বাবাই খাচ্ছে। বাবাই কেমন লাগছে? এর সাথে মিষ্টি গুড়ের মতন। এর সাথে চাটনিও আছে, পাঁপড়ও আছে, কিন্তু এখানে সাজিয়ে দেয়নি, যেহেতু উড়ে চলে যাওয়ার এতে আমরা বললাম যে একটু পরে নেব, কিন্তু বাকি সব কিছু রয়েছে। আর যারা, আমরা তো সবে ডাল দিয়ে শুরু করছি, কিন্তু বাকি যারা খাচ্ছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে নাও। তুই কী খাচ্ছিস আর কিরকম লাগছে বল? কাঁকড়ার তরকারি খাচ্ছি, খুব সুন্দর তরকারিগুলো, প্রত্যেকটা টেস্ট এত ভালো কি বলবো। আমার কাঁকড়ার তরকারিটা খুব ভালো লেগেছে, আর ওই পাবদা মাছের তরকারিটাও খুব ভালো লেগেছে। আমি তো কাঁকড়া মারাত্মক ভালোবাসি, তো বলার বাইরে, কোনো কথা হবে না, শুধু খেতে হবে। আমি এখন অব্দি অনেক কটা রেসিপি এখনো খেতে পারিনি, আমি একটু লেট করে বসেছি। আপাতত ডাল, আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে যে তরকারিটা করেছিল, চুমু 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 লেভেলে হয়েছে, আর একটু কাঁকড়ার ঝোলটা ওর মধ্যে পড়ে গেছিলো, একসাথে মাখিয়ে খেয়ে নিয়েছি পাইল করে। হেভি লাগছে কিন্তু। তো আমরা এখন খেয়ে নিয়ে আসছি আবার। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো ব্লগটা। বাবাই কি খাচ্ছ? এইটা আলু ভাজা। আসলে এত আলু পছন্দ করি না, পুরো আলুর পাহাড় নিয়ে বসে আছি। ও যেরকম আলুর পাহাড় নিয়ে বসে আছে। তো যাই হোক, আমরা খেয়ে নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সাথে থাকো। ও হ্যাঁ, আর একটা কথা, যে এখানে কিন্তু খাবার দাবারও যে লিমিটেড বলে যে হয়, লিমিটেড নয় কিন্তু আনলিমিটেড। তোমরা যা খুশি চাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মাছ টাছগুলো লিমিটেড, মাছ কাঁকড়া, কিন্তু বাকি যা আইটেম আছে আনলিমিটেড, যত খুশি তোমরা চেয়ে নিতে পারো।